শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান 1,23,000 শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ ভাতা বিতরণ শুরু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গ্যাস সংকটের আরও অবনতিতে বিদ্যুৎ উৎপাদনের ধস স্থবির শিল্প ও জনজীবন উত্তরণে 2 বছর সময় চাইলেন বাণিজ্য মন্ত্রী। এবং হামে থামছেই না মৃত্যুর মিছিল, আরও 8 শিশুর মৃত্যু, প্রাণহানি 900 ছাড়িয়েছে। চিকিৎসা ব্যবস্থা জোরদারের তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমন্ত্রণ চ্যানেলিস্ট সন্ধ্যার কথায়, সাথে আছি আমি আসিয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে 1,19,000 শিক্ষক কর্মচারীকে অর্থ দেওয়ার পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে 1,23,000 করা হয়েছে। এতে অবসর সুবিধা পাবেন 70,119 জন এবং কল্যাণ ভাতা পাবেন 53,477 জন আবেদনকারী। অনুষ্ঠানটি দেশের 64 জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় 2,100 কোটি টাকা দিয়ে শিক্ষকদের এই বকেয়া ভাতা দেয়া হচ্ছে। দিনটিকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষক সমাজের দীর্ঘদিনের কষ্ট দূর হলো। এই দিনটি এমন একটি দিন যেই দিনে হাজারো কোটি টাকা খরচ করে এই দিনটিকে উদযাপন করা হতো। আর আজকে এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2,100 কোটি টাকা দিয়ে আজকে সারা দেশে 70,119 জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং 53,000 শিক্ষককে কল্যাণ ভাতা দিতে যাচ্ছেন। তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহ ঘাটতিতে দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র রূপ নিয়েছে। জাতীয় গ্রিডে সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় নরসিংদী, নারায়ণগঞ্জ ও সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের বহু কারখানা বন্ধের মুখে পড়েছে। বড় শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ডিজেল ব্যবহারে পোশাক ও চামড়া খাতে উৎপাদন খরচ 150 থেকে 390% পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রপ্তানি বাণিজ্য ঝুঁকিতে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে তীব্র লোডশেডিং চলছে। গ্রামে 8 থেকে 12 ঘন্টা এবং রাজশাহীতে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে কুষ্টিয়ার পরিবহন চালক সহ রাজশাহী ও সাভারের ব্যবসা প্রতিষ্ঠান স্থবির হয়ে পড়েছে। এদিকে সিএনজি পাম্পগুলোতে তীব্র গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে গিয়ে চালকদের আয় কমেছে এবং রাজপথে দীর্ঘ সারির কারণে তৈরি হচ্ছে যানজট। এছাড়া বাসাবাড়িতে গ্যাস সংকটে গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই যে উত্তর RS সিএনজি পাম্পে 1 ঘন্টা সিরিয়ালে আছি, মানে 100 টাকার গ্যাস পুরো 140 টাকার গ্যাস ঢুকছে। এই হলো অবস্থা আমাদের। তেল তো এরকম সমস্যা হয়েছিল অনেকদিন, আপনারা দেখছেন। সেহেতু তেলের সমস্যা দাম বাড়ার পরে সমাধান হয়ে গেছে। যদি গ্যাস যদি এই অবস্থায় এই পরিস্থিতিতে গ্যাসের কিন্তু দাম বাড়ার পরেও যদি এটা সমাধান হয় তাহলে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আপনার আমাদের মিশন নাই, 28 টাকার গ্যাস ঢুকলো গাড়িতে। গাড়ি চালাবো কেমন আর জমা দেবো কেমন? গ্যাস 300 টাকা, এখানে 50 টাকা গ্যাস পাইতাছি না গ্যাস। আমরা মেশিন চালাতে পারি না, আমাদের কাজ করতে পারি না। আমরা যদি শ্রমিকরা যদি বসে থাকি তাহলে আমাদের মালিকের ইনকাম হবে না, পরবর্তীতে আমাদের চাকরি হারানোর ঝুঁকি থাকবে। আমরা এই পর্যন্ত আজকাল 3-4 মাস ধরে সকালে আসি, বিকাল 5টা বাজে চলে যাই। তার কারণ আধা ঘন্টা গ্যাস থাকলেও সারাদিন গ্যাস থাকে না। আমরা কোম্পানিরা সিলিন্ডার কিনে এরপরে চালাই, কিন্তু এটা চালানো সম্ভব হয় না। এ পুরোপুরি বন্ধ। কত লাখ টাকার কোটি টাকার মেশিন, এই মেশিন একদম অফ হয়ে রয়েছে। এই যে দেখেন, এখানে কোনো শ্রমিক নেই। কিন্তু বাংলাদেশ সরকার এর জন্য কি উদ্যোগ নিতেছে বা কি করতেছে আমরা এখনো বুঝতে পারতেছি না। এভাবে তো ইন্ডাস্ট্রি চলে না। ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো দেশের অর্থনীতি পুরো বন্ধ হয়ে যাবে। আমি যখন প্রোডাকশন করতে পারবো না তখন আমার ইন্ডাস্ট্রির সব দিকে ক্ষতি। আমি ওয়ার্কারদের পেমেন্ট ঠিক মতন করতে পারবো না, আমার আনুষঙ্গিক সব পেমেন্ট করতে পারবো, বায়ারদের আমার রিকোয়ারমেন্ট আছে সবগুলোকে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এভাবে তো আর সম্ভব না ইন্ডাস্ট্রি চালানো আর কি। এদিকে দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়ে পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সিলেটে কৃষি বিষয়ক এক কর্মশালা শেষে তিনি জানান, অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ জরুরি।
এবং সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে চেষ্টা করছে। জ্বালানি টার্মিনালের সক্ষমতা বাড়ানো ও নতুন কূপ খনন সম্পন্ন হলে দেশের স্বনির্ভরতা বাড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অবকাঠামোগত উন্নয়নের জন্য অন্তত 2 বছর সময় প্রয়োজন। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে সরকার মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা এবং এটা করার জন্য 2টা বছর সময় দরকার। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আউট অফ দ্য বক্স একটা উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টের যে সংস্থা পেট্রোনাস, তাদের মাধ্যমে বড় জাহাজে করে গ্যাস এনে এলএনজি এনে ছোট ছোট জাহাজে ট্রান্সফার করে সেটি আমাদের বিভিন্ন জায়গায় গ্রিডে মানে রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে গ্যাসে কনভার্ট করে সে সমস্ত জায়গায় দেয়া। দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে 8 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটি ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও 798 শিশু। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 902-এ। স্বাস্থ্য অধিদপ্তরে প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী গত 5 মাসে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে 99 শিশু এবং হামের উপসর্গ নিয়ে 803 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,41,776 জনে, যার মধ্যে 17,800 জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। প্রতিনিয়ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাধীন বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্য তাকে ধানমন্ডির বাড়িতে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। ধানমন্ডি 32 নম্বর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন সহ মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যরা অবস্থানে রয়েছেন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জল কামান। 32 নম্বরের পশ্চিম অংশ সহ পুরো এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে নজরদারি বাড়ানো হয়েছে। সকালে সেখানে ফুল দিতে গেলে 4 জনকে আটক করা হয়। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি কয়েক দফা ভাঙচুর ও অগ্নিসংযোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই ওই এলাকায় সাধারণ প্রবেশাধিকার নিয়ন্ত্রিত রয়েছে। 15 আগস্টকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা আরও বেড়েছে। 4 নেতাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছে বিএনপি। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনীত করা হয়। আজ বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনীর হোসেনের সই করা এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। মনোনীত নেতারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দল ক্ষমতায় এসেছে বলে আপোষহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে গেলে চলবে না। গত 17 বছর নানা রাজনৈতিক চাপের মুখেও বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। তার আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। একটা যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দল পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের যুগের কথাটা দেওয়া। এটা মনে করার কোনো কারণ নাই। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে দেশের মধ্যে স্থিতিশীলতা এনে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে
শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে 2027 সালের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, পরীক্ষার সময় পেছানোর কোনো সুযোগ নেই এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী চলতি বছরের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী 28 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে 18 নভেম্বরের মধ্যে। এর ফলে টেস্ট পরীক্ষার পর চূড়ান্ত প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা মাত্র 2 মাসের মতো সময় পাচ্ছে, যা আগের বছরের তুলনায় কিছুটা কম। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা গেলে পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি হবে না। দীর্ঘ 17 বছর সত্য কথা বলার সুযোগ ছিল না। কেউ সত্য কথা বললে তার বিরুদ্ধে মামলা হতো। এমনকি রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ভালো উদ্যোগও বাস্তবায়ন করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। আজ দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছরের দুঃশাসনের পর দেশের মানুষ গণতান্ত্রিক সরকার গঠন করেছে। সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে দায়িত্ব শেষ করার আহ্বান জানান তিনি আরও বলেন, ভালো কাজের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় 9 জনের মৃত্যুর ঘটনায় 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। শনিবার সকালে দুর্ঘটনা কবলিত শিপইয়ার্ড পরিদর্শন শেষে শিল্প সচিব আব্দুল নাসের খান এ তথ্য জানান। অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠিত কমিটিকে ঘটনার আগে ও পরের বিস্তারিত বিষয় খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন নিতে বলা হয়েছে। একই ঘটনায় জেলা প্রশাসনও 9 সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। শিল্প সচিব বলেন, তদন্তে কারো অবহেলা পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে অপসারণ করা হবে। বিস্ফোরক অধিদপ্তর জানিয়েছে, জাহাজটিতে স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। উত্তরবঙ্গ সবসময় বৈষম্যের শিকার এবং এখানে কর্মসংস্থানের সুযোগ কম। তাই ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠায় চা ইন্ডাস্ট্রি দ্রুত চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের সোমা চা বাগান পরিদর্শন শেষে শ্রমিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় চা শ্রমিকরা ন্যায্য মজুরি, নিয়মিত বেতন ভাতা, নিরাপদ কর্মপরিবেশ ও চিকিৎসা সেবা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। সভায় লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে বসত ঘরের সিঁড়িতে রাখা পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মহিলা মাদ্রাসার 7 শিশু শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়েছে। শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুরহাট পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, টিফিনের সময় পাশের মফিজুল সর্দারের বসতঘরের সিঁড়ির কোঠায় কয়েকজন শিক্ষার্থী নাস্তা করতে বসে। এ সময় বলের মতো বস্তু দেখতে পেয়ে শিশুরা তা নিয়ে খেলতে শুরু করে। হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে 7 শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় 2 শিশুকে ঢাকা ও গোপালগঞ্জের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। পুলিশ ও র্যাব ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। এবার সকালবেলা ছাত্রী আনবে খানা খাইতেছিল, তারপরে আর দর্শের মতন এটা জানি কইছে কি এটা দইরু না, এবার ওরা ধুয়া দিছে, এবার খানা খাইতেছিল মতন, এবার এই যে আবিদা বসছিল আবার 5 টাকা গেছে, এবার আবিদার অনেক ই হয়েছে আর ঠিক আছে কিছু মনে করেন আমার কথাটা বল ঠিক আছে। তাই এখানে ধোয়া ছিল, ওরা এখানে পরে ঠলে মাঝে মাঝে কারেন্ট গেলে তো এই জায়গায় বসে হয়তো বা লাড়াছাড়া করছে আর ফুটে উঠছে। তো এখানে প্রায় আপনার প্রায় 27 জন আহত হয়েছে আর গুরুতর আহত প্রায় 2 জন। 4 জন আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তো তাৎক্ষণিক ঘটনাস্থলে হচ্ছে গিয়ে একটি বিস্ফোরণের আমরা আলামত পেয়েছি। পারিপার্শ্বিক ভাবে আমরা এবং আশেপাশে যত আমাদের প্রত্যক্ষদর্শী আছে সবার সাথে কথা বলে এবং এই যার বাসার
বৈঠকখানায় এই বস্তুটি বিস্ফোরিত হয়েছে, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে আসলে বলের মতো একটি হলুদ স্কচ টেপ পেঁচানো বস্তু এখানে ছিল, যে এখানে থাকার কারণে, বলের মতো থাকার কারণে এখানে যারা বাচ্চারা আছে, পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসায় যেসব বাচ্চারা পড়াশোনা করে তাদের একটা টিফিন ব্রেক ছিল। তো ব্রেকে তারা এই বৈঠকখানায় এসে বসে তারা টিফিন খাচ্ছিল। তার মধ্যে একজন বাচ্চা ওই বল সদৃশ জিনিসটি হাতে নেয় এবং তৎক্ষণাৎ সেটি বিস্ফোরিত হয়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের একদিনের সরকারি ছুটির কারণে এদিন বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম স্থগিত থাকে। ওপার থেকে পেট্রাপোল সিআইএফ ব্যবসায়ী সংগঠন বিষয়টি আগেই বেনাপোল বন্দর কর্তৃপক্ষকে নিশ্চিত করে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ছুটির পর আগামীকাল সকাল থেকে সীমান্ত বাণিজ্য পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানান ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো বলছে তারা কোনো আংশিক যুদ্ধবিরতি মেনে নিতে আগ্রহী নয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানিয়েছেন, সম্প্রতি কৃষ্ণ সাগরে রুশ জাহাজ লক্ষ্য করে ইউক্রেনের হামলা পরিস্থিতিকে আরও কঠিন করেছে এবং নৌ চলাচল অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছে। তার দাবি, পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ না থাকায় প্রস্তাবিত যুদ্ধবিরতিরও কোনো ভিত্তি নেই। এদিকে কৃষ্ণ সাগর ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির গম, ভুট্টা ও সূর্যমুখী তেলবীজ সহ কৃষিপণ্যের বড় অংশ এই পথেই রপ্তানি হয়। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষকেই প্রস্তাব দিয়েছে আঙ্কারা। যদিও রুশ মুখপাত্র জাগারোভার জানিয়েছে, মস্কো এখনও তুরস্কের কাছ থেকে এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে 228 রানের বিশাল লিড নেওয়ার পর তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 167 রান তুলেছে। টাইগারদের চেয়ে তারা এখনও 67 রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় অজিরা। মাত্র 37 রানের মাথায় দুই ওপেনার ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্যান্ডকে সাজঘরে পাঠান হাসান মাহমুদ। এরপর তাইজুল ইসলামের শিকার হন মার্নাস লেবুসানে এবং সেট ব্যাটার স্টিভেন স্মিথকে ফেরান মেহেদি হাসান মিরাজ। ক্যামেরন গ্রিন 43 ও অ্যালেক্স ক্যারি 19 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এর আগে অস্ট্রেলিয়াকে 198 রানে গুটিয়ে দিয়ে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং শান্ত মিরাজের ব্যাটে 426 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে দ্রুত 6 উইকেট তুলতে পারলে ঐতিহাসিক জয়ের দুয়ার খুলে যাবে টাইগারদের। চ্যানেলে সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, 1,23,000 শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ ভাতা বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গ্যাস সংকটের আরও অবনতিতে বিদ্যুৎ উৎপাদনের ধস, স্থবির শিল্প ও জনজীবন, উত্তরণে 2 বছর সময় চাইলেন বাণিজ্য মন্ত্রী। থামছেই না মৃত্যুর মিছিল, আরও 8 শিশুর মৃত্যু, প্রাণহানি 900 ছাড়িয়েছে, চিকিৎসা ব্যবস্থার জোরদারের তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের, প্রত্যাখ্যান রাশিয়ার, বাণিজ্যিক নৌ চলাচলে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবং ডারউইন টেস্টে টাইগারদের হুঙ্কার, 67 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে জয়ের দোরগোড়ায় বাংলাদেশ। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।